হ্যালো এভরিওয়ান। এর আগের লেকচারে আমরা পড়েছিলাম ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, আর আজ লাস্ট লেকচার ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের আজকে আমরা পড়ব রেসপিরেটরি রেগুলেশন অ্যান্ড রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে রেসপিরেটরি রেগুলেশন মানে এতক্ষণ যে ব্রিদিং পড়ছিলাম, এবার ব্রিদিংটা কীভাবে রেগুলেশন হচ্ছে সেটা আমরা পড়ব। এই যে এখানে তাহলে রেগুলেশন অফ রেসপিরেশন বা রেসপিরেটরি রেগুলেশন, এটা আমি প্রথমে একটা পিপিটি করে রেখেছি যাতে টাইম কনজিউম না করে। তাহলে রেসপিরেটরি যে রেগুলেশন এটা মেনলি টু টাইপস, দুই রকমভাবে হয়, এক নিউরাল রেগুলেশন আর এক কেমিক্যাল রেগুলেশন, মানে নিউরনের মাধ্যমে আর কেমিক্যালের মাধ্যমে। তো প্রথমে পড়ব নিউরাল রেগুলেশন। নিউরাল রেগুলেশন মানে আমাদের যে মেডুলারি সেন্টার আছে, মেডুলারি সেন্টারে দুটো গ্রুপ আছে, এক ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর একটা হলো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। শর্টে বলা হয় ডিআরজি আর এটাকে বলা হয় ভিআরজি। অ্যাকচুয়ালি এখানে একটা কনসেপ্ট আছে, যদিও কনসেপ্টটা মনে রাখতে প্রবলেম হবে, কিন্তু এখানে একটা কনসেপ্টটা প্রথমে নেব, তারপরে আমরা মেনলি যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে এখান থেকে সেই লাইনগুলো দেখে নেব, তাহলে ফান্ডা ক্লিয়ার। তাহলে যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এটাকে ইন্সপিরেটরি এরিয়া বলা হয়। কেন? নিশ্চয়ই এটাকে ইন্সপিরেশনে সাহায্য করে। ইন্সপিরেটরি করে বা রেসপিরেটরি রিদম সেন্টার বলা হয়, রেসপিরেটরি রিদম সেন্টার। ইন্সপিরেশনটা কীভাবে করছে এটা দেখো, কন্ট্রোল কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর ডায়াফ্রাম। আমরা ফার্স্ট লেকচারে যে মেকানিজম অফ ব্রিদিংয়ে ছিল যে যখন ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হচ্ছে তখন ভলিউমটা বাড়ছে, তখন প্রেশার কমছে, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার কমছে বা ইন্ট্রাপালমোনারি প্রেশার কমছে, তখন ব্রিদিং হচ্ছে বা ইন্সপিরেশন হচ্ছে। তাহলে এই দুটো মাসেল যখন কন্ট্রাকশন হচ্ছে তখন কিন্তু ইন্সপিরেশন হচ্ছে। এটা করছে কে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ওই জন্য এটাকে ইন্সপিরেটরি এরিয়া বলা হয়। এবার ভিআরজি কী করছে? এটাকে এক্সপিরেটরি এরিয়া বলা হয়। কেন? এইটা কি কন্ট্রোল করছে? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল আর অ্যাবডোমিনাল মাসেল। তাহলে ইন্টারনাল, আমরা দুটো রিবসের মাঝে যে তিনটে মাসেল থাকে, একটা এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইন্টারনাল ইন্টারকস্টাল আর ইনারমোস্ট ইন্টারকস্টাল। তো যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাকশন হচ্ছিল তখন কিন্তু থোরাসিক ভলিউম বাড়ছিল, তখন ইন্সপিরেশন হচ্ছিল। কিন্তু যখন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল যখন কন্ট্রাকশন হচ্ছিল তখন থোরাসিক ভলিউমটা কমে যাচ্ছিল, তাহলে প্রেশারটা বাড়ছিল, তখন এক্সপিরেশন হচ্ছিল। তাহলে এটা হলো, এটা এক্সপিরেশন করছে। তাহলে প্রথমে আমরা দেখলাম মেডুলারি সেন্টার, তারপরে পন্স কি করছে? পন্সে আছে নিউমোট্যাক্সিক সেন্টার বা সুইচ অফ সেন্টার। মানে সুইচ অফ মানে এটা কিছু একটা বন্ধ করে, তার মানে কি? এটা স্টপ ইন্সপিরেশন, ইন্সপিরেশনটাকে বন্ধ করছে, ওই জন্য এটাকে সুইচ অফ সেন্টার বলা হয়। তাহলে আমি যখন ইন্সপিরেশন করছি, ইন্সপিরেশনটা বন্ধ করছে, তার মানে এটা ব্রিদিং রেটটাকে কিন্তু বাড়াচ্ছে। এটা হলো নিউরাল রেগুলেশন। এবার তাহলে এই যেখানে রেসপিরেটরি রিদম সেন্টার, এখানে যে এটা ইন্সপিরেশন করছিল, ইন্সপিরেশনে হেল্প করছে, আর এটা ইন্সপিরেশনে বাধা দিচ্ছে। তাহলে এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, এটা কিন্তু কন্ট্রোল করছে এই রেসপিরেটরি রিদম সেন্টারকে, এইটাই এনসিইআরটিতে লেখা আছে। এবার কেমিক্যাল রেগুলেশনটা দেখো। কেমিক্যাল রেগুলেশন বেসড অন কেমোরিসেপ্টর
সেন্সিটিভ ফর H প্লাস অ্যান্ড CO2, এই দুটো কেমিক্যালের উপর ভিত্তি করে রেসপিরেশনটা রেগুলেশন হচ্ছে। কেমোরিসেপ্টরটা সেন্সিটিভ ফর H প্লাস অ্যান্ড CO2। তাহলে কেমোরিসেপ্টর দুই রকমের আছে, একটা হলো সেন্ট্রাল কেমোরিসেপ্টর, আরেকটা হলো পেরিফেরাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর প্রেজেন্ট ইন ব্রেন আর পেরিফেরাল কেমোরিসেপ্টর প্রেজেন্ট অন অ্যাওর্টা অ্যান্ড ক্যারোটিড আর্টারি, এটা মনে রাখতে হবে। তাহলে যখন H প্লাস অ্যান্ড CO2 ইনক্রিজ করছে তখন মেডুলা অবলঙ্গাটা অ্যাক্টিভেট হচ্ছে, তখন ব্রিদিং রেট ইনক্রিজ করছে। এইভাবেই কেমোরিসেপ্টরগুলো রেসপিরেশনটাকে রেগুলেশন করছে। এই যে এইটুকুর জন্যই আমরা এতক্ষণ পড়ছিলাম। তাহলে কনসেপ্ট যদি মাথায় না থাকে আমরা ইনসাইডে কিছু লাইন মনে রাখলেই হয়ে যাবে। দেখো, হিউম্যান বিং হ্যাভ এ সিগনিফিক্যান্ট অ্যাবিলিটি টু মেনটেন অ্যান্ড মডারেট দ্য রেসপিরেটরি রিদম টু সুইট দ্য ডিমান্ড অফ দ্য বডি টিস্যু। তাহলে দিস ইজ ডান বাই দ্য নিউরাল রেগুলেশন। এইটা মানে এই যে এই লাইনটা আছে এটাও একটা স্টেটমেন্টে দেখেছি, আমি তুলে দিয়েছি। একটা স্পেশাল সেন্টার থাকে মেডুলা রিজিয়নে, এটাকে রেসপিরেটরি রিদম সেন্টার বলা হয়, যেটা পড়লাম এখন, প্রাইমারিলি রেসপন্সিবল ফর দিস রেগুলেশন। অ্যানোদার একটা সেন্টার থাকে পন্সে, যেটাকে নিউমোট্যাক্সিক সেন্টার বলা হয়। পি ফর পন্স, পি ফর নিউমোট্যাক্সিক, ক্যান মডারেট দ্য ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার। এটা বললাম যে নিউমোট্যাক্সিক সেন্টার ইন্সপিরেশনে বাধা দিচ্ছে আর রেসপিরেটরি রিদম সেন্টার ইন্সপিরেশন করছে। তাহলে এই যে নিউমোট্যাক্সিক সেন্টার এটা কিন্তু রেসপিরেটরি রিদম সেন্টারের ফাংশনটাকে মডারেট করছে। নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার, মানে এই যে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন অ্যান্ড দেয়ার বাই অল্টার দ্য রেসপিরেটরি রেট, তার মানে রেসপিরেটরি রেটটাকে বাড়াচ্ছে। এবার কেমোসেন্সিটিভ এরিয়া ইজ সিচুয়েটেড টু দ্য রিদম সেন্টার, মানে মেডুলাতে থাকে, হুইচ ইজ হাইলি সেন্সিটিভ টু CO2 অ্যান্ড হাইড্রোজেন। এটা মনে রাখতে হবে, এটাই অনেক সময় দিয়ে দেয়। যখন এই সাবস্টেন্সগুলো ইনক্রিজ করে তখন এই সেন্টারটা অ্যাক্টিভেট হয়, হুইচ ইন টার্ন সিগনাল দ্য রিদম সেন্টার টু মেক নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইন দ্য রেসপিরেটরি প্রসেস বাই হুইচ দিস সাবস্টেন্স ক্যান বি এলিমিনেটেড। রিসেপ্টর, এই যে এখানে এই লাইনটা ভালো, রিসেপ্টর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওর্টিক আর্চ অ্যান্ড ক্যারোটিড আর্টারি also can recognize changes in CO2 and H plus concentration and send necessary signal to the rhythm center for remedial action। তার মানে এই লাইনটা মনে রাখতে হবে। রিসেপ্টর কোথায় কোথায় আছে, একটা ক্যারোটিড আর্চ অ্যান্ড অ্যাওর্টিক আর্চ অ্যান্ড ক্যারোটিড আর্টারি। The role of oxygen in the regulation of respiratory rhythm is quite insignificant। এটার মানে না বুঝতে পারলে এটাকে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট লাইন, স্টেটমেন্ট পুরো তুলে দেয়। 5টা স্টেটমেন্টের মধ্যে এটা একটা দিয়ে দিল, বলে দিল কোনটা ভুল বা কটা ভুল, তখন এইটা একদম কোয়েটও মনে রাখতে হবে আর ইনসিগনিফিকেন্টও মনে রাখতে হবে। এই কোয়েশ্চেনটা দেখো, নিউমোট্যাক্সিক সেন্টার হুইচ ক্যান মডারেট দ্য ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার ইজ প্রেজেন্ট। তার মানে যে রেসপিরেটরি রিদম সেন্টারটাকে মডারেট করছে, ইনহিবিট করছে, এই সেন্টারটা নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে এটা কোথায় থাকে বললাম যে পি ফর নিউমোট্যাক্সিক সেন্টার, পি ফর পন্স, এটা অ্যান্সার। রেসপিরেশন ইজ কন্ট্রোলড বাই মেডুলা, একদম এটাই ঠিক। এটা তো না, এটা তো না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা অ্যান্সার। এটা এমসের কোয়েশ্চেন 2009, ভালো কোয়েশ্চেন। এখানে একটা নতুন টাইপের কোয়েশ্চেন দেখো, কনসিডার দ্য ক্যারেক্টার্স অফ দ্য রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার ইন হিউম্যানস। 3টে স্টেটমেন্ট বলছে এই ক্যারেক্টারগুলো পড়ো রেসপিরেটরি সেন্টারের। কী কী? ইট ইজ লোকেটেড ইন পন্স, ইট মডারেটস দ্য ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার, its absence result in an increase in depth of inspiration। বলছে এই 3টে
লাইন বলেছে, এবার বলছে দ্য রেগুলেটরি কন্ট্রোল সেন্টার ইজ দ্যাটস। তার মানে এগুলো কার ক্যারেক্টার? পন্সে আছে কে? নিউমোট্যাক্সিক সেন্টার। রেসপিরেটরি রিদম সেন্টারটাকে মডারেট করছে কে? নিউমোট্যাক্সিক সেন্টার। তার মানে এগুলো নিউমোট্যাক্সিক সেন্টার, তার মানে অ্যান্সারটা এটা। এই কলমটা দেখো, ম্যাচ দ্য কলম। নিউমোট্যাক্সিক সেন্টার, পন্স রিজিয়ন অফ দ্য ব্রেন, তার মানে এর দুই একটাই, আর কিছু দেখবো না, এটা অ্যান্সার। এবার এই কোয়েশ্চেনটা দেখো, এটাও নিট 2020-তে এসেছিলো। তার মানে আমরা বুঝতে পারছি যে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ থেকে দুটো কোয়েশ্চেন আসার সম্ভাবনা, প্রত্যেক বছর 2-3টে কোয়েশ্চেন আসে। সেন্ট্রাল কেমোরিসেপ্টর ইন দ্য ব্রেন রেসপন্ড টু চেঞ্জেস ইন দ্য অক্সিজেন কনসেন্ট্রেশন ইন ব্লাড, নো, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন CSF, অক্সিজেন কনসেন্ট্রেশন ইন CSF, রেট অফ অক্সিডেশন ইন ফুড। তাহলে এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কার কার? CO2 আর H+, তার মানে এটা অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখো, হিউম্যান বিংস হ্যাভ এ সিগনিফিক্যান্ট অ্যাবিলিটি টু মেনটেন অ্যান্ড মডারেট দ্য রেসপিরেটরি রিদম। এই যে প্রথম লাইনটা, দিস ইজ ডান বাই নিউরাল কন্ট্রোল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড উইথ রেসপিরেশন। তো কোনটা রেসপিরেশনের সাথে রিলেটেড নয়? নিউমোট্যাক্সিক সেন্টার আছে, রেসপিরেটরি রিদম সেন্টার আছে, হাইপোথ্যালামাস নেই, অ্যাওর্টিক অ্যান্ড ক্যারোটিড বডি রিসেপ্টর এটা আছে, তার মানে এটা অ্যান্সার। কোয়েশ্চেনটা কীভাবে ঘুরিয়ে দিচ্ছে। এবার আমরা পড়ব রেসপিরেটরি ডিসঅর্ডার। রেসপিরেটরি ডিসঅর্ডারে অনেক কিছু আছে, ডেপথে পড়তে গেলে অনেক কিছু পড়া যায়, কিন্তু ওগুলো দরকার নেই আমাদের। মেনলি এখান থেকে একটা কোয়েশ্চেন সিলেক্ট করে ম্যাচিং করতে পারে, কলাম দিতে পারে, বা ডেফিনেশনগুলো তুলে দিতে পারে, তাহলে আমরা জাস্ট এনসিইআরটির লাইনটাই মনে রাখবো, আর এক একটা করে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো মাথায় রাখবো, যেগুলোতে ধরতে পারবো। দেখো যে প্রথমে বলছে অ্যাজমা, তাহলে অ্যাজমা ইজ এ ডিফিকাল্টি ইন ব্রিদিং কজিং হুইজিং ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলস। তার মানে এখানে কিওয়ার্ড কোনটা? এই যে হুইজিং ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলস, আর ডিফিকাল্টি ইন ব্রিদিং, এই দুটো ওয়ার্ড মাথায় রাখতে হবে আমাদের, তাহলে আমরা অ্যাজমাটাকে ধরতে পারবো, ওখান থেকে যে কোয়েশ্চেনটা দেবে ধরতে পারবো। এবার এমফাইসেমাতে কিওয়ার্ড হলো এই যেটা ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ, যেখানে কি হয় অ্যালভিওলার ওয়ালস আর ড্যামেজড ডিউ টু হুইচ রেসপিরেটরি সারফেস ইজ ডিক্রিজড। আসলে এমফাইসেমা ডিজিজটা কি, যে ওখানে আমাদের যে অ্যালভিওলার যে সেপ্টাম থাকে ওখানে লাইসোজোমগুলো বাস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন অ্যালভিওলার ওয়াল ড্যামেজড হয়ে রেসপিরেটরি সারফেস কিন্তু কমে যায়। ওয়ান অফ দ্য মেজর কজ অফ দিস ইজ সিগারেট স্মোকিং। তাহলে এটাও একটা কিওয়ার্ড। তোমাকে দিয়ে দিল যে অ্যাজমা, এরকম দিল কলাম, আর এমফাইসেমা, আর এখানে এটা লেফট মানে কলাম 1, আর কলাম 2তে দিয়ে দিল যে ডিফিকাল্টি ইন ব্রিদিং, আর এখানে দিয়ে দিল যে মেজর কজ অফ সিগারেট স্মোকিং। তাহলে এটা কি? অ্যাজমাটা এটা, এমফাইসেমাটা এটা। অকুপেশনাল ডিসঅর্ডার, অকুপেশনাল মানে কি, যে বিভিন্ন যে শ্রমিকরা কয়লা খনিতে কাজ করছে, বা কেউ অ্যাসবেস্টাস কারখানায় কাজ করছে, ওগুলো প্রলং টাইম ধরে তারা এক্সপোজ হচ্ছে ডাস্ট পার্টিকেলের কাছে, তখন ওগুলো লাংসে ঢুকে
জমা হচ্ছে, যে ফাইব্রোসিস করছে। এই যখন যে ডিসঅর্ডারটা হচ্ছে এগুলো হলো অকুপেশনাল ডিসঅর্ডার। তাহলে দেখো, ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ স্পেশালি দোজ ইনভলভিং গ্রাইন্ডিং অর স্টোন ব্রেকিং, so much dust is produced that its defense mechanism of the body cannot fully cope with the situation. Long exposure can give rise to inflammation leading to fibrosis and thus causing serious lung damage. এই যে তাহলে ওয়ার্কার ইন সাচ ইন্ডাস্ট্রি শুড ওয়্যার প্রোটেক্টিভ মাস্ক। তাহলে ওগুলোতে যারা কাজ করবে ওদেরকে কিন্তু একটা প্রোটেক্টিভ মাস্ক ইউজ করতে হবে। এই কোয়েশ্চেনটা দেখো, a condition in which person's airways becomes inflamed, narrow, swell and produce extra mucus which makes it difficult to breathe. তার মানে আমি বললাম, কিওয়ার্ড বললাম যে একটা ডিফিকাল্ট টু ব্রিদিং হবে আর একটা হুইজিং ডিউ টু, এই যেখানে হুইজিং ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিউলস। তাহলে দেখো, যদি আমরা কিচ্ছু না জানি, শুধু এই ওয়ার্ডগুলো মনে রাখি, তবেই ধরতে পারবো কোয়েশ্চেনগুলো। তাহলে ডিফিকাল্ট ইন ব্রিদিং তার মানে কি, এটা অ্যাজমা। এই কোয়েশ্চেনটা দেখো, ডিউ টু ইনক্রিজিং এয়ারবর্ন অ্যালার্জেন্স অ্যান্ড পলিউটেন্টস মেনি পিপলস ইন urban areas are suffering from respiratory disorder that cause wheezing due to, এই যে হুইজিং কিওয়ার্ড, তার মানে এটা কি, অ্যাজমা। তাহলে রিডাকশন ইন দ্য সিক্রেশন অফ সারফেক্টেন্ট বাই নিউমোসাইট, নো বিনাইন গ্রোথ অফ মিউকাস লাইনিং নাসাল ক্যাভিটি, নো ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিয়ালস, এটা অ্যাজমা। 2019 সালের কোয়েশ্চেন এটা। এই কোয়েশ্চেনটা দেখো, এটা 2018 সালের কোয়েশ্চেন, 18তে এসেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য লাং কন্ডিশন ইন অ্যাজমা অ্যান্ড এমফাইসেমা রেসপেক্টিভলি। তাহলে অ্যাজমাতে কি হচ্ছে, ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিয়ালস, আর এমফাইসেমাতে কি হচ্ছে, ডিক্রিজ দ্য অ্যালভিওলার সারফেস বা রেসপিরেটরি সারফেস। তাহলে দেখো, ইনফ্লামেশন অফ ব্রঙ্কিয়ালস অ্যান্ড ডিক্রিজ রেসপিরেটরি সারফেস, এটাই, আর কিছু না, আর কিছু দেখতে যাবো না, পেয়ে গেছি আমরা যেটা অ্যান্সার চাও। এটা ইনক্রিজ হবে না, ওই জন্যই ভুল। এটা উল্টা হয়ে গেছে, ওই জন্যই ভুল। ইনক্রিজ ডিক্রিজ রেসপিরেটরি, এটা উল্টা হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার। ম্যাচ লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, এটা 2024 সালে এসেছিল হয়তো কোয়েশ্চেনটা। এই যে 2025 সালের কোয়েশ্চেন, দেখো কত সুন্দর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা সিলেক্ট করেছে কত রকম জায়গা থেকে। এখান থেকে এমফাইসেমাটা তুলেছে, মানে এটা ব্রিদিং চ্যাপ্টারের। অ্যাঞ্জিনা পেক্টোরালিস এটা তুলেছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টার থেকে। গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা তুলেছে, এটা কোথা থেকে, এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন চ্যাপ্টার থেকে। টিটেনি এটা তুলেছে, আর একটা কী চ্যাপ্টার ছিল ওটার নামটা, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তাহলে কোয়েশ্চেনটা কত রকমভাবে সিলেক্ট করেছে, কত ঘুরিয়ে ফেলছে, কিন্তু কঠিন কি না। দেখো, এমফাইসেমা মানে কি, ড্যামেজড অ্যালভেলার ওয়াল অ্যান্ড ডিক্রিজ রেসপিরেটরি সারফেস, কিওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে ওখানে কি কোনো কনসেপ্টের দরকার আছে, শুধু আমরা কিওয়ার্ডগুলো মনে রাখবো। তাহলে এর দুই দেখো তো কয় জায়গায় আছে, এখানে একটা, এখানে একটা, তার মানে আমাদের আর একটা অপশান চেক করতে হবে। এবার আমরা তো এগুলো এখনও পড়িনি, তাহলে জানি কোনটা। অ্যাঞ্জিনা পেক্টোরালিস সাপোজ সবাই জানে যে চেস্ট পেন, তার মানে অ্যাকিউট চেস্ট পেন হয়ে গেল, তার মানে বিয়ের 3 দেখো তো, বিয়ের 3 এখানে বিয়ের 4, তার মানে এটা বাদ হয়ে গেল। তার মানে দুটো অপশান দেখলে এটা হয়ে গেল। তার মানে এই কোয়েশ্চেনগুলো পেলে লাভ হবে পরীক্ষা হলে, কারণ টাইম খুব বাঁচাবে। খুব সুন্দর কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আজকে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টারটা শেষ করলাম পড়ে। অনেক কোয়েশ্চেন করালাম। এই কোয়েশ্চেনগুলো যদি কেউ, মানে এই কোয়েশ্চেনগুলো করলেই হয়ে যাবে অনেক। আর আমি তো এনসিইআরটি পুরো পড়িয়েই দিলাম, কোন কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট। আর প্রায় যে লেকচারগুলোতে আমরা কোয়েশ্চেনগুলো করালাম, প্রায় 60-70টা কোয়েশ্চেন হয়তো হয়ে যাবে। তো এগুলোই পড়ো। এরপরের আমরা পরের চ্যাপ্টার পড়ব বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন।